আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আরও আছেন অবসরপ্রাপ্ত মেজর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আপনাকেও স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু যেতে চাই গাজী তামিম আপনার কাছে। শুরুতে একটু জানতে চাইব যে আগামীকাল অর্থাৎ বুধবার যদি যে কর্মকর্তারা হেফাজতে রয়েছেন, সেনা কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে যদি তারা হাজির না হয়, তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দেবার বিষয়টি এসছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই কথাটি গণমাধ্যমে আপনার মাধ্যমে যাতে জানতে পেরেছে, এটি কি কালকে শেষ তারিখ বা শেষ দিবস, বিষয়টি কি আসলে? আচ্ছা, যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 15 বছরের ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তার মধ্যে প্রথম আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আছেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী সহ কিছু তৎকালীন মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত এবং সার্ভিং কিছু সেনা কর্মকর্তা। এখানে আসলে বারবার আমরা সেনা কর্মকর্তা বলছি, যার কারণে বা গণমাধ্যমে এটা বলছেন, কিন্তু আসলে দেখেন ওখানে কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আছেন, তৎকালীন আইজিপি আসামি আছেন, তৎকালীন প্রধানমন্ত্রী আসামি আছেন, সাথে ইনারাও আছেন। তো এখানে আসামিদের স্ট্যাটাসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যে কি অভিযোগ আমাদের কাছে এসেছে এবং ওই অভিযোগে কারা কারা অভিযুক্ত। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন। তো আমি যেহেতু একজন আইনের মানুষ, আমার সর্বোচ্চ রেসপেক্টটা থাকে বাংলাদেশের প্রধান বিচারপতির উপরে। তো তিনিও এখন কারাগারে আছেন। তিনি প্রধান বিচারপতি হিসাবে না, তিনি একজন অ্যাকিউজড হিসাবে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর বিচার চলছে, সাবেক বেশ কয়েকজন মন্ত্রীর বিচার চলছে, সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বা সার্ভিং কয়েকজন সেনা কর্মকর্তার বিচারও ট্রাইব্যুনালে চলছে। তো এইটা, এবং আপনি জানেন যে 71-এ পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিচারও ট্রাইব্যুনালে চলছে, যে 71-এ পাকিস্তান আর্মির সদস্য অফিসার ছিলেন। এখন চলছে। আচ্ছা, তো এখানে আসলে কে কোন জায়গার অফিসার সেটা আমাদের দেখার দরকার নেই। অপরাধের সাথে তিনি আসলে কতটুকু সম্পৃক্ত সেটা আমরা দেখব। আরেকটি কথা হলো, অবশ্যই কোনো প্রতিষ্ঠান এই দায় নেবে না। কারণ হলো, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থায় আমাকে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। আমি কিন্তু এখনও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আছি এবং ওখানেও আমি প্র্যাকটিস করার অনুমতি আমার আছে এবং আমি করিও সেটা। ঠিক এমনিভাবে দুর্নীতি দমন কমিশন, এমনিভাবে বিডিআর ট্রাইব্যুনাল সহ বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টের লয়ারদেরকে এই গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে অ্যাজ প্রসিকিউটর অথবা অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাসে। আমার বক্তব্য হলো, দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় অথবা প্রসিকিউশনে থাকা অবস্থায় আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত হই, সেটা আমার মাদার বার মানে সুপ্রিম কোর্ট বার এ দায় নিবে না। এখানে যে কয়েকজন অ্যাকিউজডকে আনা হয়েছে, ওনারা ডিজিএফআইতে থাকা অবস্থায় অথবা র্যাবে থাকা অবস্থায় ওনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে। অতএব এটা নিঃসন্দেহে এটা আর্মির অভিযোগ না। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, এটি একটি মানে গুরুত্বপূর্ণ কথা। জি, প্রমাণও আমরা পেয়েছি যে আর্মি ছাত্র জনতার উপরে গুলি করবে না মর্মে স্পষ্ট জানিয়ে দিয়েছিল জুলাইতে, এবং 5 তারিখ সকাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী চেষ্টা করেছে আর্মির প্রধানকে যে ছাত্র জনতার উপরে গুলি করার জন্য। তিনি পুলিশ প্রধানকে প্রশংসা করেছেন যে পুলিশ তো ভালো করছে, কিন্তু আপনার আর্মিরা কেন করছে না। এবং 5 অগাস্টের 2টার পরে যখন জেনেছে যে দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তখন ছাত্র জনতা আর্মিদের ট্যাঙ্কের উপরে এসে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকে ফুল দিয়েছে। তো এদেশের সকল ক্রান্তি লগ্নে সেনাবাহিনী এগিয়ে এসেছে। আর অ্যাকিউজ যিনি করছেন তিনি তার অ্যাবসলিউটলি পার্সোনাল লায়াবিলিটি। এজন্য অবশ্যই আমরা দেখছি না যে কে তিনি, আমরা দেখছি যে তিনি এই অভিযোগের সাথে আদৌ কতটুকু জড়িত। যদি আপনি বিচারের বিষয়টা কি অবস্থায় আছে এটা আপনি জানেন। আমি একটু যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সরোয়ার হোসেন আপনার কাছে। একটু জানতে চাই, তামিম ভিক্টর টার্ম ব্যবহার করেছেন যে বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে আমাদের বলা হয় সূর্য সন্তান আমাদের সেনাবাহিনী, তারা অংশ নিয়েছেন। সেটি আমি একটু আপনাকে, আপনি সেই বাহিনীতে একজন ছিলেন, সেখান থেকে জানতে চাই যে বিষয়টি তামিম একটু বলেছেন যে
ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে কিনা, এবং আজকে এটি সকাল থেকে সম্ভবত সোশ্যাল মিডিয়াতেও ইতিবাচকভাবে আলোচনা হচ্ছিল বিষয়টি নিয়ে, যে প্রতিষ্ঠান তো ব্যক্তির দায় নেবে কিনা। বা আমার আপনার কাছে প্রশ্ন, এই ক্ষেত্রে এখন যেটি চলছে, আগামীকালকে যারা আছে তাদের আত্মসমর্পণ করবার একটি লাস্ট ডেট আগামীকালকে, তো এই বিষয়টি কি নিয়ে কোনো প্রতিষ্ঠান কি কোনো ব্যক্তির দায় নিতে যাচ্ছে কিনা বা করছে কিনা? না, দেখুন, প্রতিষ্ঠান ব্যক্তির দায় নেয় না কখনো, এবং নেওয়া উচিত নয়। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে অপরাধমূলক কর্মকাণ্ড কোনো কোনো কর্মকর্তা বা কোনো কোনো মেম্বার্স এটা করতে পারে বলেই প্রত্যেকটা সংস্থায় একটা ডিসিপ্লিনারি কমিটি থাকে। বিশেষ করে সেনাবাহিনী পরিচালনার জন্য সেনা আইন থাকে, পৃথিবীর সব জায়গায় সেনা আইন আছে। বাংলাদেশে যে সেনা আইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী রেগুলেটেড হয়, এটা বেসিক্যালি 1911 সালে প্রণীত ব্রিটিশ ইন্ডিয়ায়। তারপরে এইটা 1952 সালে এইটাকে আবার মডিফাই করা হয় পাকিস্তান মিলিটারি ম্যানুয়াল, মানে সেইখান থেকে সেইটাকেই এখন বাংলাদেশে MBML বলা হয়, বাংলাদেশ মিলিটারি অ্যাক্ট, আর্মি অ্যাক্ট 1952। সো সেনাবাহিনীতে কোনো কোনো সদস্য এখন ডিসিপ্লিন ভঙ্গ করে অথবা অপরাধে জড়িত হতে পারে, মিউটিনি করতে পারে, সেখানে ফাঁসির দণ্ডাদেশ থেকে শুরু করে ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, এগুলো তো সেখানে রয়েছে। ইটস এ ভেরি গুড ল। তো এখানে আমরা যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছি, আমরা এখানে কেন দাঁড়ালাম, যে গত 15 বছরে যে ফেসিজম আমরা দেখেছি, এই ফেসিজমের একটা বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এবং সেনাবাহিনী সহ বিজেপি, পুলিশ, র্যাব এদেরকে ব্যবহার করে ভিন্ন মত দমন করা, এবং বিশেষ করে সেনাবাহিনীর প্রফেশনালিজমকে ধ্বংস করা, বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংস করা, অর্থনীতি ধ্বংস করা, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এই এজেন্ডাটা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান, এবং এই আমাদের যে ইন্ডিয়ান পদলেহনকারী একটা সরকার, এই সরকারটা তাদের বুদ্ধিতে, অজিত দোভাল নামে তাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার বুদ্ধিতে এই যে তারেক সিদ্দিকীর নাম বললো, সেই বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে এই জায়গায়। এখন আমাদের এই অভ্যুত্থানের, এই বিপ্লবের বড় আকাঙ্ক্ষা কী ছিল? এটা হলো ন্যায্যতা, রুল অফ ল, জাস্টিস, ফেয়ারনেস। সো সেইখানে কিন্তু মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছে। এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে আমি এবং তামিম একসাথে 3টা কেস লড়েছি একই সাথে, ডিফেন্স কাউন্সিল হিসেবে। এখনও ওখানে আমি একটা মামলা পরিচালনা করছি। সো সেইখানে আমরা গত 15 বছরে যেটা দেখেছি, এইটা একটা কালো আইন হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এটা ইন্টারন্যাশনাল নামটা কে লাগিয়েছে আমি জানি না, এটা কিন্তু একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালে যে ফেয়ারনেস এবং ন্যায্যতা লঙ্ঘন হওয়ার যথেষ্ট এলিমেন্টস রয়েছে। কীরকম? এখানে সাক্ষী আইন কার্যকরী নয়, আপনি কোনো অর্ডার এবং ডাইরেকশন নিয়ে এপিলেবল না, এপিল করতে পারবেন না। সিআরপিসি এখানে আপনার প্রযোজ্য নয়, এবং কোনোভাবে এখানে জামিন হয় না। আমরা মজা করে বলতাম যে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, মানে সবার ফাঁসি, গণফাঁসি। এইটা নিয়ে আমরা অনেক বকাঝকাও খেয়েছি ট্রাইব্যুনালে। হ্যাঁ, শেষ দিকে কিছু জামিন হয়েছে, যেমন তামিমকে বলা হয়তো জামিন মাস্টার, শেষে অনেকগুলো জামিন হয়েছে, বৃদ্ধ মারা যাচ্ছে এরকম। আমাদের এইখানে এখন আমরা আশা করি যে ট্রাইব্যুনাল আমরা ওই ফেসিজমের সময় দেখেছি, আমরা সেই ট্রাইব্যুনাল দেখতে চাই না। আমরা এখানে দেখতে চাই ফেয়ারনেস, জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। আমরা এটা দেখতে চাই। 302 ধারায় যদি জামিন হয়, তাহলে এখানে জামিন না হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, সেই ফেয়ারনেস প্রতিষ্ঠা করতে হলে আমি মনে করি এটাকে যে আঙ্গিকে আসলে মডিফাই করা উচিত ছিল, স্পেশালি সাক্ষী আইন। মামলা প্রমাণ করে কে? সাক্ষী। তো এখানে সাক্ষী আইন যদি আপনার প্রযোজ্য না হয়, তাহলে এইটাইতে আপনার ন্যায্যতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা বড় অবস্টাকেল হিসেবে আবির্ভূত হয়। জি বলেন। জি,